হামলা বন্ধের পর এবার ইরানের তেল কোম্পানি সহ কয়েক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা। এটি কি ট্রাম্পের আত্মসমর্পণ? এবার কোটি কোটি ডলার খরচ করে নভেম্বরের নির্বাচনে ইসরায়েল বিরোধী মুসলিম আল সাইদকে আটকাতে চায় ইসরায়েলপন্থীরা, পারবে কি? মধ্য দুপুরের ঝলঝলে রোদের মাঝে হঠাৎ নামবে গাঢ় অন্ধকার। কেন, কোথায় আর কেমন করে ঘটবে এই অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনা, জানাবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের কঠোর অবস্থানের কাছে হেরে এবার শুধু হামলা বন্ধ নয়, বরং তেল কোম্পানি সহ আইআরজিসি সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেও বাধ্য হয়েছে চরম ক্ষমতাধর আমেরিকা। যুক্তরাষ্ট্রের হুমকি আর অনুরোধের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সাথে ইরানের চুক্তি প্রায় চূড়ান্ত করার পরই এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এখন রীতিমতো এই যুদ্ধ থেকে মানসম্মান নিয়ে বেরোতে মরিয়া সাম্রাজ্যবাদী আমেরিকা। প্রশ্ন আসে, আমেরিকা কি সেই সুযোগ দেবে ইরান? তাদের সাথে কি আলোচনার টেবিলে ফিরবে তেহরান? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। প্রায় এক সপ্তাহ হলো ইরানে মার্কিন বাহিনীর হামলা আর প্রত্যাঘাত থেমেছে। তুলনামূলক শান্ত ইরানের রাজধানী তেহরান সহ ঘটনাবহুল হরমুজ প্রণালীর নিকটবর্তী তেল সমৃদ্ধ দ্বীপ আর প্রদেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতার বার্তা আদান প্রদানের দাবি করলেও নিয়মিত যা অস্বীকার করে আসছে তেহরান। আলোচনা আর হুমকি ধমকি ঘুরে ফিরে আটকে আছে বিশ্ববাজারে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানের সাথে ইরানের মধ্যস্থতা কত দূর এগুলো? অস্ত্রের মজুদে টান পড়ার তথ্য অস্বীকার করলেও এ নিয়ে ট্রাম্পের ক্ষোভের রহস্য কি? শেষবার সমঝোতার সুযোগ দিতেই মার্কিন বাহিনীর হামলা থেমেছে ইরানে। গত এক সপ্তাহে এই বক্তব্য অনেকটা টেপ রেকর্ডারের মতো বাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের আগেই তোলপাড় ফেলে দেয় মার্কিন অস্ত্রের মজুদে টান পড়ার খবর। পেন্টাগনের গোপন তথ্যটি ফাঁস করে দেয় খোদ মার্কিন গণমাধ্যম। একে আবারও অস্বীকার করে জনগণকে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ আছে আমেরিকার। অথচ একাধিক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধের 5 মাসে নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমস্ত মজুদ শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। বিশেষ করে অ্যাটাকামস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষের পথে। এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানে হামলা চালাতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় 80% আর প্যাট্রিয়টের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে আমেরিকা। শান্তি সমঝোতা নিয়ে ঘোলাটে অনিশ্চিত পরিস্থিতিতে ফক্স নিউজে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অচল অবস্থার দায় চাপিয়েছেন তেহরানের ওপর। ইরানের সাথে আলোচনা বারবার শুরু হওয়া আর থমকে যাওয়া চক্রাকারে চলতে থাকায় ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে বহমান হতাশার লু হাওয়া আড়াল করতে পারেননি তিনি। বলেছেন, আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে আমেরিকা। আমি বুঝতে পারছি যে আমেরিকার জনগণ হয়তো বিষয়গুলো দেখে ভাবছে আমরা হয়তো সমাধানের পথে এগুচ্ছি, আবার পরক্ষণেই মনে হচ্ছে কোনো অগ্রগতি হচ্ছে না। আসলে বাস্তবতা হচ্ছে, প্রথমত ইরানিরা অত্যন্ত জটিল প্রকৃতির মানুষ, দ্বিতীয়ত তাদের শাসন ব্যবস্থা খণ্ড বিখণ্ড অবস্থায় আছে। তাই তাদের বিদ্যমান শাসন ব্যবস্থার মধ্যেই এমন মানুষ আছেন যারা চান যুদ্ধ শেষ হয়ে যাক, আবার এমন উগ্রপন্থী চরমপন্থীরাও আছেন যারা চাচ্ছেন যুদ্ধ চালিয়ে যেতে। ট্রাম্প বা ভ্যান্স ইরান নিয়ে যাই বলুন না কেন, আমেরিকার নেয়া নিয়মিত পদক্ষেপ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তেহরানকে শান্তি আলোচনা টেবিলে ফেরাতে ওয়াশিংটন যে কতটা কাতর হয়ে উঠেছে তার নজিরও দেখালো ট্রাম্প প্রশাসন। এবার ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির সাথে সম্পর্কিত দুটি প্রতিষ্ঠান আর দুটি বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কর্মকাণ্ডে নমনীয় হওয়ার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। নিষেধাজ্ঞা উঠেছে ইরাকের ফ্লাই বাগদাদ এয়ারলাইন্স, ইরাক এক্সপ্রেস আর দুটি বোয়িং 737 এয়ারক্রাফটের উপর থেকে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের হাকডাক আর হুমকি মোটেই পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানের সাথে সমঝোতা চূড়ান্ত করেছে ইরান। এ নিয়ে খুবই আশাব্যঞ্জক প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তৃতীয় পক্ষের প্রতিবন্ধকতার আশঙ্কাও করছেন তিনি। তেহরান জানিয়েছে, মূলত হরমুজ হয়ে জাহাজ চলাচলের দুটি রুট চূড়ান্ত করা হয়েছে। একটি হচ্ছে ওমান আর সংযুক্ত আরব আমিরাত উপকূল ঘেঁষে, আর অন্যটি হবে ইরানের সমুদ্র সীমার পাশ দিয়ে।
আন্তর্জাতিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যেই আরেক কৌশলগত নৌরুট বাব আল মানদেবে অবস্থান দিনকে দিন জোরালো করছে ইয়েমেনের হুথি বাহিনী। আবারও সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। এতে গত কয়েকদিনে হুথিদের হামলায় আক্রান্ত হল সৌদির অন্তত 12টি জাহাজ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফিলিস্তিন গণহত্যাকারী ইসরায়েলের কড়া সমালোচক মিশিগানের মুসলিম ডেমোক্রেট প্রার্থী আব্দুল আল সাইদকে এবার মধ্যবর্তী নির্বাচনে হারাতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে একটি প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠী। আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট আল সাইদের প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে কয়েক কোটি ডলার খরচের পরিকল্পনা করছে তারা। ডেমোক্রেট প্রার্থী আব্দুল আল সাইদের কি পারবেন বর্বর ইসরায়েলপন্থীরা মাইক রজার্সকে হারিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। রাজনীতিতে কোটি কোটি ডলার খরচ করেও যে সবসময় ক্ষমতা কেনা যায় না তা আবার প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সাম্প্রতিক প্রাইমারিতে। ইসরায়েলপন্থী গোষ্ঠী আইপ্যাকের $60 মিলিয়ন বিশাল নির্বাচনী প্রচারণাকে হার মানিয়ে সিনেট প্রার্থিতার লড়াইয়ে বিজয়ী হলেন আব্দুল আল সাইদ। মার্কিন সিনেট প্রাইমারিতে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন বাম ঘেঁষা রাজনীতিক আব্দুল আল সাইদ। 4 বারের কংগ্রেস সদস্য প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সকে পরাজিত করে মার্কিন সিনেটর হওয়ার দৌড়ে ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত টিকিট পেয়েছেন তিনি। 5 আগস্ট এনবিসি নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সদস্য পদের জন্য সাইয়েদ মিশিগান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন রিপাবলিকান পার্টির মাইক রজার্স। তার বিপক্ষে জিতলে মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন সাইয়েদ। আল সাইদকে সমর্থন দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওসাকিও কার্জের মতো প্রগতিশীল নেতারা। আল সাইদ জানিয়েছেন, মিশিগানের ভোটাররা 2024 সালের নির্বাচনে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যাকেই ভোট দিয়ে থাকুন না কেন তিনি সবার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। নির্বাচনী প্রচারাভিযানে আব্দুল আল সাইদ সবার জন্য স্বাস্থ্যসেবা, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বিলুপ্ত করা এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নেন। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পর তিনি বলেন, রাজনীতি থেকে অর্থের প্রভাব কমিয়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া হবে তার লক্ষ্য। সেই সাথে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্দোলন আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মিশরীয় বংশোদ্ভূত 41 বছর বয়সী সাইয়েদ পেশায় একজন জনস্বাস্থ্য বিষয়ক আইনজীবী। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিখ্যাত রোডস স্কলার হিসেবে ডক্টরেট এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে এমডি ডিগ্রি অর্জন করেন। 2015 সালে মাত্র 30 বছর বয়সে তিনি ডেট্রয়েট সিটির হেলথ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন, যা ছিল কোনো বড় মার্কিন সিটির ইতিহাসে কনিষ্ঠতম জনস্বাস্থ্য কর্মকর্তার রেকর্ড। 2018 সালে মিশিগানের গভর্নর পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে লড়াইয়ে নেমে তিনি প্রথম আলোচনায় আসেন। সাইয়েদ ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের প্রতিনিধিত্ব করেন। বার্নি স্যান্ডার্স সহ যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতিকদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি গাজায় যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন এবং রাজনীতিতে ইসরায়েলপন্থী লবিস্টদের অতিরিক্ত প্রভাবের কড়া সমালোচনা করে আসছেন। ফলে সাইদের এই বিজয়কে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গ্রুপগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে 100 বছরের একটি পুরনো বাড়ির ছাদ ধসে মারা গেছে একই পরিবারের শিশুসহ 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে টানা বৃষ্টিতে রাজধানী নয়াদিল্লির প্রধান সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। প্রতাপগড়ের পুলিশ জানিয়েছে, 3 দিনের টানা বৃষ্টিতে জরাজীর্ণ ও শতবর্ষী পুরনো বাড়িটির ছাদ হঠাৎ করেই ধসে পড়ে। ছাদ ধসের সময় সবাই ঘুমিয়ে থাকায় বের হওয়ার সুযোগও পায়নি হতভাগ্যরা। ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান তারা। পরে প্রায় 2 ঘন্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় পরিবারের এক সদস্যকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু উত্তরপ্রদেশ নয়, টানা ভারী বৃষ্টিতে ভারতের নয়াদিল্লি ও এর আশপাশের শহরগুলোর প্রধান সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে তৈরি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের এক রাস্তায় বিক্রেতাকে লক্ষ্য করে ড্রোন হামলার ভিডিও প্রকাশের পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে কিয়েভ। বেসামরিক নাগরিকদের ভয় দেখাতে রাশিয়ার বিরুদ্ধে পরিকল্পিত অভিযান শুরুর অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এই ধরনের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যদিও ইউক্রেনের অভিযোগের কোনো প্রতিক্রিয়াই জানায়নি মস্কো। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। সাদা একটি মিনিবাসের চারপাশে ঘুরছেন বয়স্ক এক ব্যক্তি। তাকে অনুসরণ করছে একটি ড্রোন। দেখে মনে হতে পারে এটা বুঝি মজার কোনো খেলা কিংবা উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন। আপাত দৃষ্টিতে বেশ উপভোগ্য এই দৃশ্যে কয়েক সেকেন্ড পরেই যা ঘটে তা দেখে যে কেউ আটকে উঠবেন, কারণ হঠাৎই ছুটতে থাকা লোকটির পায়ের কাছে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় অ্যাটাক ড্রোনটি। দৃশ্যটি দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরের একটি বাজারের, যেখানে ড্রোনের আঘাতে আহত হন 52 বছর বয়সী ইউক্রেনীয় কৃষক ইউরি। খুব কাছে বিস্ফোরণ হওয়ায় ড্রোনটির ছোট ছোট টুকরা ইউরির শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পুরো পিঠ জুড়ে ঢুকে যায়। এছাড়া পায়ে গুরুতর আর মাথায় সামান্য আঘাত পেয়েছেন তিনি। ড্রোনটা সোজা আমার দিকে আসতে শুরু করলো। আমি দৌড়াতে শুরু করলাম। ওটাকে দেখানোর চেষ্টা করছিলাম আমার কাছে সামরিক কিছু নেই। ওটা ঠিক গাড়িটা আর আমার মাথার উপরেও ঘুরছিল। হঠাৎ খুব কাছে এসে ড্রোনটা বিস্ফোরিত হয় আর আমি নিচে পড়ে যাই। কারিগরি কোনো ত্রুটির কারণে উড়তে থাকা ড্রোনটি বিস্ফোরিত হয়েছে ভাবলে ভুল হবে। আসলে ড্রোনটি এমনভাবেই তৈরি করা হয়েছে যেন এটি শত্রুর অবস্থান নিশ্চিত হয়ে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হতে পারে। দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর এই ধরনের হামলাকে বলা হয় হিউম্যান সাফারি অ্যাটাক। 2024 সালের মাঝামাঝি থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের খেরসন শহর ও আশেপাশের এলাকায় ছোট ছোট ফার্স্ট পারসন ভিউ FPV ড্রোন ব্যবহার করে সাধারণ নাগরিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে নিরস্ত্র মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা আখ্যা দিয়ে বলেন, সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা অভিযোগ করেছেন, বেসামরিক নাগরিকদের ভয় দেখাতে রাশিয়ার পরিকল্পিত অভিযানের অংশ ছিল সবশেষ এই হামলা। এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত হচ্ছে বলেও জানান তিনি। ইউক্রেনের অভিযোগে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে যুদ্ধ শুরুর পর থেকে মস্কো বারবার দাবি করে আসছে তারা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভর দুপুরে ঝাঁঝালো রোদের মধ্যে হুট করেই নিভে যাবে সূর্যের আলো। চারিদিকে নেমে আসবে আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। শুনতে কানপলিক মনে হলেও ঠিক এমনই এক অবিশ্বাস্য মহাজাগতিক নাটকের সাক্ষী হতে চলেছে পৃথিবী। আগামী 12 আগস্ট স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের আকাশে দেখা মিলবে বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রকৃতির এই অদ্ভুত আলো আধারী খেলা কেমন বদলে আসবে জীবজগতে, আর খালি চোখে না দেখে কিভাবে নিরাপদে উপভোগ করবেন এই মহাদৃশ্য। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 2026 সালের 12ই আগস্ট পৃথিবীর বুকে নেমে আসছে এক অবিশ্বাস্য অন্ধকার। দিনের আলো হুট করে উধাও হয়ে ভর দুপুরে ছেয়ে যাবে অমাবস্যার মতো নিকষ অন্ধকারে। লাখ লাখ মানুষ সাক্ষী হতে চলেছে এই বিরল মহাজাগতিক ঘটনার। স্পেন, আইসল্যান্ড আর গ্রিনল্যান্ডের আকাশ জুড়ে তখন তৈরি হবে নাটকীয় পরিবেশ। দেখে মনে হতে পারে হুট করেই যেন থমকে গেছে পুরো প্রকৃতি। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে দাঁড়াবে, তখনই ঘটবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আকারে অনেক ছোট হলেও পৃথিবীর কাছাকাছি থাকার কারণে চাঁদ ঢেকে ফেলবে বিশাল সূর্যকে। ফলে সূর্যের বাইরের দিকের পাতলা আলোর বলয় ছাড়া আর কিছুই দেখা যাবে না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সত্যিই এক অদ্ভুত সুন্দর ঘটনা। যখন চাঁদ ঠিক সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন চাঁদ পৃথিবীর উপর নিজের ছায়া ফেলে। এভাবেই সূর্যগ্রহণের বিষয়টিকে ব্যাখ্যা করছিলেন সারে ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর নোয়েলিয়া নোয়েল। তিনি জানান, চাঁদ সূর্য যে পথে ছায়া ফেলবে, কেউ যদি ভাগ্যক্রমে সে পথে থাকে, তাহলে তিনি একদম অন্ধকার একটি মুদ্রার মতো কিছু দেখতে পাবেন। সেটা আর কিছুই নয়, সূর্যের মুখ ঢেকে ফেলা চাঁদ। পূর্ণ
পূর্ণ সূর্যগ্রহণের বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের রয়েছে নানা রকম ব্যাখ্যা। তারা বলছেন সামান্য সময়ের জন্য পুরো আকাশ যেন সন্ধ্যার মতো থমকে যাবে। পৃথিবীর প্রাণীজগতের উপরেও পড়বে এই ঘটনার প্রভাব। হঠাৎ আলো কমে যাওয়ায় পশু পাখিরা বিভ্রান্ত হয়ে পড়বে এবং ডাকাডাকি শুরু করবে। সেই সাথে হঠাৎ করেই অনেকটা কমে যাবে চারপাশের তাপমাত্রা। পুরো আকাশে তখন ছড়িয়ে পড়বে সূর্যাস্তের এক অদ্ভুত 360 ডিগ্রি আলোর ছটা। বিরল সূর্যগ্রহণ নিয়ে যত কৌতূহলী থাকুক, সরাসরি খালি চোখে এই দৃশ্য দেখা মারাত্মক বিপজ্জনক হতে পারে বলে সাবধান করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিশেষ চশমা ছাড়া খালি চোখে বা ক্যামেরার লেন্স দিয়ে সরাসরি তাকালে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ। অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর নোয়েলিয়া নোয়েল পরামর্শ দিয়েছেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তগুলোতে অবশ্যই বিশেষ সূর্যগ্রহণ দেখার চশমা পরা উচিত। চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, শুধু সেই সময়টুকুতেই চশমা খোলা যাবে। তবে চাঁদ আবার সরতে শুরু করলেই চশমা পরে নিতে হবে। কারো কাছে যদি বিশেষ চশমা না থাকে, তবে বাসায় থাকা চালনির মতো ছিদ্রযুক্ত কিছু ব্যবহার করার পরামর্শ দিয়েছেন নোয়েলিয়া নোয়েল। প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর চোখ ধাঁধানো অন্ধকার মাত্র কয়েক মিনিট স্থায়ী হবে। এরপর 2027 সালে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় আবারও দেখা দিতে পারে এরকম বলয় ও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাকাশ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের ধারণা 2026 সালের এই মহাজাগতিক ঘটনা আরও একবার স্তব্ধ করে দেবে পৃথিবীর মানুষকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চাঁদে আছড়ে পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি ফ্যালকন 9 রকেটের বিশাল অংশ। প্রায় 18 মাস মহাকাশে ভেসে থাকার পর প্রায় 9000 কিলোমিটার বেগে এটি চন্দ্রপৃষ্ঠে আঘাত হেনেছে। এতে পৃথিবীর জন্য কোনো ঝুঁকি না তৈরি হলেও ঘটনাটি মহাকাশের পরিত্যক্ত রকেট ও অন্যান্য ধ্বংসাবশেষের ব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিষয়টিকে ভবিষ্যতের চন্দ্র অভিযানগুলোর জন্য জোরালো সতর্কবার্তা হিসেবেই দেখছে বিজ্ঞানীরা। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মহাকাশ জয়কে মানব সভ্যতার সবচেয়ে বড় প্রযুক্তিগত অর্জনগুলোর একটি বলা হলেও এ ধরনের অভিযানেরই অনাকাঙ্ক্ষিত এক পরিণতি সামনে এলো। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি ফ্যালকন 9 রকেটের ওপরের ধাপ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, ঘটনাটি পৃথিবীর জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি তৈরি না করলেও এটি মহাকাশে পরিত্যক্ত রকেট ও অন্যান্য ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষ করে চাঁদকে ঘিরে যখন নতুন মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়েছে, তখন এমন ঘটনাকে ভবিষ্যতের অভিযানের জন্য গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা এপি ও আল জাজিরা জানিয়েছে, স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটটি 2025 সালের 15 জানুয়ারি দুটি বেসরকারি লুনার ল্যান্ডার বহনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছিল। মিশনের মূল দায়িত্ব শেষ হওয়ার পর রকেটের নিচের অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এলেও প্রায় 4 টন ওজনের ওপরের ধাপটি মহাকাশেই থেকে যায়। পরবর্তী প্রায় 18 মাস ধরে সূর্যের কার্যকলাপ এবং পৃথিবী, চাঁদ ও সূর্যের সম্মিলিত মহাকর্ষীয় প্রভাবে এর কক্ষপথ ধীরে ধীরে পরিবর্তিত হয়। শেষ পর্যন্ত বুধবার এটি ঘণ্টায় প্রায় 8700 কিলোমিটার বেগে চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি এলাকায় আঘাত হানে। বিজ্ঞানীদের ধারণা, চন্দ্রপৃষ্ঠের সাথে রকেটটির সংঘর্ষের শক্তি ছিল প্রায় 3 টন টিএনটির বিস্ফোরণের সমান। এতে চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্ত তৈরি হয়েছে এবং বিপুল পরিমাণ ধুলা ও শিলাখণ্ড মহাশূন্যে ছিটকে গেছে। গবেষকদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী এই ধ্বংসাবশেষের মেঘ প্রায় 114 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। যদিও পৃথিবী থেকে সংঘর্ষের আলোর ঝলক সরাসরি দেখা যায়নি, চিলির একটি শক্তিশালী টেলিস্কোপ ধ্বংসাবশেষের মেঘের উপস্থিতির প্রমাণ পেয়েছে। নাসার লুনার রিকনেসা অরবিটার এবং দক্ষিণ কোরিয়ার দানুরি মহাকাশযান আগামী কয়েকদিনের মধ্যে সংঘর্ষস্থলের বিস্তারিত ছবি সংগ্রহ করবে বলে ধারণা করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণের পরই নতুন গর্তের আকার এবং সংঘর্ষের প্রকৃত প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। স্পেস এক্সের কর্মকর্তাদের দাবি, অবশিষ্ট জ্বালানি না থাকায় রকেটটির গতিপথ পরিবর্তন করা সম্ভব হয়নি এবং সৌর কার্যকলাপ ও মহাকর্ষীয় শক্তির প্রভাবে এটি অনিবার্যভাবে চাঁদের দিকে ধাবিত হয়। তবে এই ব্যাখ্যা অনেক বিশেষজ্ঞকে সন্তুষ্ট করতে পারেনি। তাদের মতে, মহাকাশে পাঠানো বড় আকারের প্রতিটি যানের শেষ পরিণতি কি হবে সে বিষয়ে শুরু থেকেই কার্যকর পরিকল্পনা থাকা উচিত। মহাকাশে ক্রমবর্ধমান পরিত্যক্ত বস্তু ভবিষ্যতের অভিযানের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশ এবং বেসরকারি প্রতিষ্ঠান যখন চাঁদে স্থায়ী উপস্থিতির পরিকল্পনা করছে, এ প্রেক্ষাপটে মহাকাশে বর্জ্য নিয়ন্ত্রণ ও রকেট নিয়ন্ত্রণের জন্য আরও কঠোর আন্তর্জাতিক নীতিমালা তৈরির দাবি জোরালো হচ্ছে। অন্যথায় ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণা, নতুন মিশন পরিচালনা কিংবা চাঁদের পরিবেশ সবকিছুকেই মানুষের প্রযুক্তিগত অবহেলার বড় মূল্য দিতে হতে পারে বলে গভীর উদ্বেগ জানাচ্ছেন বিজ্ঞানীরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।